হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইংরেজিতে একটা কথা আছে, বাংলাতে তার মানে হলো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। দার্শনিক কার্ল মার্কস আর এক ধাপ এগিয়ে বলেছিলেন যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, প্রথমটা হয় ট্র্যাজেডির আর দ্বিতীয়টা হয় প্রহসনের। এখানে সেটা নিয়েও যেমন আলোচনা করব যে এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতিতে ইতিহাসের পুনরাবৃত্তি কেমন ঘটছে। গত এপিসোডে ঠিক এই রকমই একটি এপিসোড করেছিলাম, যার নাম দিয়েছিলাম যে কত মিল 2011-র সাথে এই 2026-এর, মানে সরকার পরিবর্তনের বা যে দল শাসক দল রয়েছে তার পতনের। তেমনি আজকের এপিসোডে আর দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে যাকে বলে লোকের বেলা আঁটিসুটি আর নিজের বেলা দাঁত কপাটি। আজকের এপিসোডে 3 নম্বর আর একটা অংশ বলবো যে যেটা নিয়ে খুব চর্চা হয়, সেটা হচ্ছে দ্বিচারিতা। একই নেতা বা নেত্রী অতীতে একই বিষয়ে কি অবস্থান দেখিয়েছিলেন আর বর্তমানে সেই একই নেতা বা নেত্রী কি অবস্থান দেখান। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। তা হিস্ট্রি রিপিটস ইটসেলফ কেন? আবার সেই ধর্ণা, যেটা নিয়ে এর আগের কয়েকটা এপিসোডে আমরা আলোচনা করেছি। তা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ধর্ণা। আমরা মনে রেখেছি যে সেই সিঙ্গুর আন্দোলনের সময়, সেই 2011-র আগে এই ধর্মতলায়, এই মেট্রো চ্যানেলে তিনি কি ধরনের ধর্ণা দিয়েছিলেন এবং সেই ধর্ণার ফলাফল কি হয়েছিল সে তো রাজ্যবাসী এখন দেখতেই পাচ্ছে, বুঝতেও পারছে, এবং 15 বছর ধরে সেটা তারা সম্যক দেখে চলেছে। তৎপরবর্তীতে এই মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিলেন রাজীব কুমার, তৎকালীন পুলিশের যিনি ডিজি, তার বাড়িতে বা ইয়েতে সিবিআই এর যে তল্লাশি সেটার বিরুদ্ধে এই একই জায়গাতে। আর আজ মুখ্যমন্ত্রী এই এসআইআর নিয়ে ধর্ণা দিচ্ছেন ওই একই জায়গাতে। কিন্তু এতে কি এই ধর্ণার যেমন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো, তাহলে সেটা কি কার্ল মার্কসের কথা মতো এবারে প্রথমটা হয় ট্র্যাজেডির? সেটা কি সেটা হতে পারে? এই এসআইআর এর ধর্ণা কি বুমেরাং হতে পারে? কারণ এই ধর্ণার লড়াইটা ঠিক কার সাথে? তার অধীনস্থ কর্মচারীরা, সেটা ইয়ারও বিএলও যাই হোক, যাদের তিনি এসআইআর এর আগে বলেছিলেন যে আমি বিএলওদের বলবো যে একজনের নামও যেন বাদ না পড়ে, কারণ ইলেকশন কমিশন ইলেকশন করায়। এটা জাস্ট আমরা আর একটা এপিসোডে এটা নিয়ে ওনার ওই ক্লিপটাও দেখিয়েছি। এই এপিসোডের একদম শেষে সেই ক্লিপটাকে আর একবার দেখানোর চেষ্টা করব। তাহলে সেই একই মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে বিএলওদের যে নির্বাচন কমিশন আসে আবার চলে যায়, কিন্তু সরকারে তিনিই থাকেন, তারপরে এই সরকারই থাকবে। এখন আমাদের আলোচনার বিষয় এটা নয়, আমাদের আলোচনার বিষয় তার থেকেও আর একটা বড়। এই মিলগুলো আমরা গত এপিসোডে দেখিয়েছিলাম। আজকে খুব বড় আর একটা ডেভেলপমেন্ট, যেটা নিয়ে গতকাল থেকে এতক্ষণে রাজ্যের জনসাধারণ খবরটা জেনেই গেছেন। সেটা হচ্ছে এখনকার যিনি রাজ্যপাল, তিনি দিল্লিতে গিয়ে পদত্যাগ করলেন কালকে আচমকা, এবং একজন নতুন রাজ্যপাল এই রাজ্যে মনোনীত হলেন। তা তিনি হচ্ছেন আর.এন. রবি। তা সেই আর.এন. রবিকে, আর কেন এই ঘটনাটা তাৎপর্যপূর্ণ, আর কেন বলছি ইতিহাসের পুনরাবৃত্তি এইভাবে ঘটে, যে আর.এন. রবি হচ্ছেন একজন দুদে প্রাক্তন আইপিএস অফিসার, এবং
তার তথ্য তালাশও এতক্ষণে রাজ্যের অনেকেই জেনে গেছেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে ইনি অতীতে সিবিআই এর আধিকারিক হিসেবে কাজ করেছেন, আইবি গোয়েন্দা সংস্থা ভারতের তার আধিকারিক হিসেবে কাজ করেছেন, এবং আরো বেশ কয়েকটি রাজ্যে অতীতের রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন। যেমন এই মুহূর্তে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে রয়েছেন এবং তার সাথে যুগ্ম দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গে তিনি আসছেন। এবং এনার যে সুখ্যাতি আরো, সেটা কি, ইনি প্রধানমন্ত্রী দপ্তরের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন, যেটা এখন অজিত দোভাল যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওরকমই তার উপ হিসেবে মানে এক সময় তিনি কাজ করেছিলেন, তার না অন্যের। এখন ইতিহাসের রিপিটেশনটা হচ্ছে এই জায়গাতে, ঠিক বাম আমলে 2011 সালে গোপাল কৃষ্ণ গান্ধী চলে যাওয়ার পর, যদিও লক্ষ্য করুন তখন কেন্দ্রে কোন সরকার ছিল, বিজেপি সরকার ছিল না, তখন কেন্দ্রে ইউপিএ সরকার, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল, যার অংশ ছিল এই তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল নেত্রী। তাহলে গোপাল কৃষ্ণ গান্ধী চলে যাওয়ার পর ওই 2011 সালে এখানে ভোটের আগে রাজ্যপাল হিসেবে নিযুক্ত কে হয়েছিল বা কারা করেছিল, ওই কংগ্রেস সরকার, যার অংশ ছিল এই তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল নেত্রী। এবং এম কে নারায়ণন এই রাজ্যে তখন রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনিও একইভাবে এই রকমই একজন দুধে আমলা ছিলেন, যার তথ্য তালাশের উপরে বিপুল দখল ছিল। এবং ফলাফল কি হয়েছিল, একটি অবাধ নির্বাচন কমিশনের নেতৃত্বে হতে পেরেছিল এবং বাম সরকারের পতন ঘটেছিল, বা আপনারা যদি বলেন উল্টে গেছে, পাল্টে গেছে, পরিবর্তন হয়েছে। আবার খেয়াল করে দেখুন এখন এত আপত্তি কেন মুখ্যমন্ত্রীর, যে গতকাল যখন এই রাজ্যপাল পরিবর্তন হলো, মানে রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে গিয়ে তার শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন, তাহলে তার সেই আসন খালি থাকতে পারে না, এবং সেখানে এই RN রবি নিযুক্ত হলেন। এবং অমিত শাহ মহাশয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নাকি সূত্রের খবর মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং তার সাথে তর্কাতর্কি হয়, মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং সেটা তিনি প্রকাশ্য সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন যে সেই ব্যাপারে তার আপত্তির কথা, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা না করে এইভাবে করাটা ঠিক হলো না। তার মানে মুখ্যমন্ত্রীর একটা অস্বস্তি আছে এই রাজ্যপাল পরিবর্তনের ক্ষেত্রে। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কোর্ট, এতদিনে সবাই জেনে গেছে এই রাজ্যে ভোট করাটা কি ব্যাপার, কাকে বলে এই রাজ্যে ভোট পরিচালনা করা। তা এই সূত্রে যদি বলি এটা ইতিহাসের পুনরাবৃত্তি, তাহলে ইতিহাসের পুনরাবৃত্তির এটা কি একটা ট্র্যাজেডি হিসেবে ছুটে আসছে রাজ্য শাসক দলের ক্ষেত্রে? এবার আসি যে দ্বিচারিতার কথা। কিরকম দ্বিচারিতা, খেয়াল করে দেখুন এই তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন 2005 সালে ভোটার তালিকা সংশোধনের জন্য দাবি জানিয়েছিলেন যে তার মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে আছে, সিপিএম ঢুকিয়ে রেখে দিয়েছে এবং তারা জাল ভোট দেয়, ছাপ্পা ভোট দেয়, রিগিং করে। আমাদের জাস্ট আগের এপিসোডটা দেখে নেবেন, ওতে অনেকগুলো ক্লিপিং আমরা তুলে তুলে দিয়েছি ঠিক এই বিষয়ের উপরে। তা তখন তিনি পার্লামেন্ট তুলকালাম করেছিলেন এবং স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এবং একটা শুদ্ধ ভোটার তালিকা দিয়ে, ভোটার আইডি দিয়ে ভোটের দাবি জানিয়েছিলেন। আবার ঠিক এই এখন দেখুন, একে আপনারা বলতেই পারেন যে লোকের বেলা আঁটিসুটি আর নিজের বেলা দাঁত কপাটি। কিরকম সেটা হচ্ছে
এখন তিনি সেই নেত্রী। এসআইআর এর বিরোধিতা শুধু করলেন না, বিএলএ পর্যন্ত তিনি নির্দেশ দিয়েছেন যে নাম যেন বাদ না যায়। তার নাম তো বাদ গেছে, এসআইআর তো হয়েছে, এখন সেই তিনি কেন এসআইআর বিরোধিতা করছেন? मैं जो बोलना चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती हूँ, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ कि आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आगामी आने वाला दिन में। इसके लिए मैं इसको सपोर्ट करने चाहता हूँ। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। প্রকৃত ভোটারের নাম বাদ যাক, এটা আমাদের মানুষের ভাষার অবস্থান নয়, কিন্তু জাল ভোটার, মৃত ভোটার বাদ যাক, এটা তো অবশ্যই। তাহলে সেইটা বিরোধিতা তিনি এতদিন ধরে কেন করলেন? এসআইআর বস্তুটার বিরোধিতা কেন করলেন তিনি? পরবর্তীকালে ক্রমশ তাদের অবস্থান নানান সময় নানান রকম ভাবে পাল্টেছে। প্রথমে যেমন বলেছিলেন একজন ভোটারের নামও বাদ দিতে দেবো না, তারপরে সেখানে হয়ে গেল একটা শব্দবন্ধ আসলো, সেটা হচ্ছে শব্দবন্ধ না, একটি শব্দ আসলো, ওয়ার্ড প্রকৃত, মানে একজন ভোটারও বাদ দিতে দেবো না, হয়ে গেল একজন প্রকৃত ভোটারকে বাদ দিতে দেবো না। চেঞ্জ হয়ে গেল পরিস্থিতিটা। কেন? সুপ্রিম কোর্ট, কমিশন, কোথাও গিয়ে কোনো কিছু লাভ হলো না। পাশাপাশি এবার বলবো আপনাদেরকে দ্বিচারিতার কথা। মানে দ্বিচারিতা এই অর্থে বলতে চাইছি, ভাষা বা অবস্থানের, মানে দুরকম অবস্থানের কথা বলতে চাইছি। কি খেয়াল করে দেখুন, ইভিএম মেশিন নিয়ে এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেই ওই বন্ধু শাসক দল কংগ্রেস, এরা মিলে কি কাণ্ডটাই না এক সময় দেশে হলো, যে ইভিএম মেশিন জাল করে বিজেপি জিতে যাচ্ছে, ইভিএম মেশিন হ্যাক হয়। এই সংক্রান্ত নির্বাচন কমিশন কি করলো? চলো একদম সরাসরি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে সব রাজনৈতিক দলকে ডেকে ইভিএম মেশিনকে ভুল প্রমাণ করবার জন্য চ্যালেঞ্জ করে দিয়েছিল এক সময়, এবং সেটাতে কোনো তথ্য তারা সেইভাবে, মানে তাদের মতের পক্ষে কোনো তথ্য সেইভাবে আনতে পারলেন না। মামলা গেল সুপ্রিম কোর্টে, সেখানেও তারা সেইভাবে প্রমাণ করতে পারলেন না, যার ফলে দেশে এখনো ইভিএম মেশিন নেই, ভোটটা হচ্ছে। দেশের কোর্ট থেকে শুরু করে সবাই সেটাকে মেনে নিয়েছে। কিন্তু কি হয়, এই রাজনৈতিক দলগুলো দেখবেন তারা ভোটে হেরে গেলে সেই ইভিএম মেশিন ভীষণ খারাপ, বিজেপি জিতে গেলে ইভিএম মেশিন ভীষণ খারাপ, বিজেপি চুরি করে নিয়েছে, ইভিএম মেশিন হ্যাক করে ফেলেছে, আশ্চর্য জাদু বলে। এবং আমরাও তার প্রতি সন্দেহ জানাচ্ছি যে যদি সেরকম থেকে থাকে তাহলে তদন্ত হোক, সেটা নিয়ে তো কোনো আপত্তি নেই, একটা মেশিনের ফল্ট থাকতেই পারে। কিন্তু তফাৎটা হয়ে যায় তখন যখন এই তৃণমূল কংগ্রেস বা তার এই ধরনের বন্ধু দলগুলো, সিপিএম, কংগ্রেস, এরা যখন ওই ইভিএম মেশিনের ভোটে জিতে যায়, আর কোনো উচ্চবাচ্য শোনা যায় না ওই ইভিএম মেশিন খারাপ নিয়ে। তখন যতই ভোট গণনার সময়
ইভিএম মেশিনের চার্জ 99% দেখানো হোক, তখন আর ইভিএম মেশিন খারাপ হয় না। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকছে আগামী ভোটে, যে ওই ইভিএম মেশিনের চার্জ যেন, এটা নির্বাচন কমিশন সহ সবাই, কোর্ট সবাইকেই বলছি, যে ইভিএম মেশিন সুরক্ষিত রাখতে হবে। ভোট গণনার সময় যেন ইভিএম মেশিনের চার্জ 90% 99% না দেখায়। ভোটের সুরক্ষা আপনারা কি করছেন, ইভিএম মেশিন কাউন্টিং এর সুরক্ষাও আছে, ঠিক আছে, কিন্তু ইভিএম মেশিনের সুরক্ষাও দেখতে হবে। তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি নয়, তাহলে এগুলো দ্বিচারিতা নয়, তাহলে কি এগুলো নয় যে পরের বেলা আঁটিসুটি আর নিজের বেলা দাঁত কপাটি? আচ্ছা, যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, নিজে সেই গভর্নমেন্টের অংশ ছিলেন, তখন যখন রাজ্যপাল বদল হয়েছিল, তখন কি আনন্দ লেগেছিল এই শাসক দলের, এখন তখন বিরোধী দল এই রাজ্যে, তখন কংগ্রেসের নেতৃত্বে যে সরকার, তখন ইনিই ছিলেন, এনারাই ছিলেন সেই সরকারের অংশ। 2011-তে তার বিজেপি পার্লামেন্টের শাসক দল ছিল না, বিজেপি ছিল বিরোধী দল। তাহলে তখন যদি রাজ্যপাল বদল করা যায় সিপিএম কে সরানোর জন্য, ওনাদের থিওরি অনুযায়ী যদি বলি, একজন রাজ্যপাল কি করে একজন সরকারকে পাল্টে দেবে, কিন্তু যদি আশঙ্কা তৈরি হয়, তাহলে তখন আশঙ্কা হয়নি। তাহলে আজকে যখন এই রাজ্যপালের পরিবর্তন ঘটলো, এবং কি আশ্চর্য দেখুন, তার যে আবার ধর্ণা এইবারের ক্ষেপে, এই 2011 পরে ওই একই মেট্রো চ্যানেলে, ঠিক তার আগের রাত্রিরে সেই রাজ্যপাল সিভি আনন্দ বোস পাল্টে গিয়ে এখন RN রবি। এবং নির্বাচন কমিশন এর আগের এপিসোডগুলোতে বলেছি, পশ্চিমবঙ্গে 5-6 মাস টুল পেতে বসে আছে উঠোনে থেকে, সমস্ত জায়গার তথ্য কালেক্ট করছে। তেমনি ইন্টেলিজেন্স, এই যে আমাদের আইবি রিপোর্ট, রয়ের রিপোর্ট, এই সমস্ত যেগুলো থাকে এই রাজ্যে, সেই রিপোর্টগুলো যে কত মারাত্মক তা তো আর আমরা জানি না, অনুমান করতে পারি। নিশ্চয়ই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, কোর্ট, কমিশন, তাদের কাছেও এই রিপোর্ট আছে। এবং সেই কারণেই কি একজন অত্যন্ত পারদর্শী গোয়েন্দা, প্রাক্তন গোয়েন্দা এবং ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের আমলা, কবেকার, কিন্তু এখন প্রাক্তন, কবেকার, সেই তৎকালীন সময়কার ইউপিএ সরকারের সময়কার তিনি আমলা, এখন তিনি প্রাক্তন। তাহলে সেই কাজে পারদর্শী, ইন্টেলিজেন্সের কাজে পারদর্শী সেই মানুষকে রাজ্যপাল হিসেবে নিয়ে আসার পিছনে কিসের সংকেত? আমরা সাধারণ ভাষায় অন্তত এইটুকু বুঝতে পারছি যে এই রাজ্যে ভোট পরিচালনা করবার ক্ষেত্রে ইন্টেলিজেন্স একটা বড় ভূমিকা নিতে পারে। তার কারণটাও খুব অনুমেয়। তাহলে মিল খুঁজে কি পাওয়া গেল সুধী দর্শক? তাহলে কি হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা কি খানিকটা মেলে? তাহলে ওই কার্ল মার্কসের কথা মতো প্রথমটা কি, ইতিহাসের প্রথমবার ফিরে আসাটা কি ট্র্যাজেডি? তাহলে এটা কি নিয়ে আর কোনো সন্দেহ আছে যে লোকের বেলা আঁটিসুটি আর নিজের বেলা দাঁত কপাটি? তাহলে এটা নিয়েও কি আর কোনো সন্দেহের অবকাশ আছে যে একই রাজনৈতিক দল, একই নেতা, তারা নিজের সুবিধা যখন হয় তখন একরকম কথা বলেন, এবং যখন নিজে বেকায়দায় পড়ে যান তখন আবার তাদের অবস্থান উল্টো হয়ে যায়। মানুষের ভাষার এই এপিসোড কেমন লাগলো আপনারা জানাবেন। এর সাথে আরো তথ্য দিতে গেলে এপিসোডগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকের এপিসোডে এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে। এবং আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, গুগলে এবং টেলিহ্যান্ড অ্যাপে আপনারা মানুষের ভাষা ফলো করুন। মানুষের ভাষা সকলের মনের কথা বলে। আপনার নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।